2 বছর পর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। প্রথমবারের মতো পরীক্ষা হবে 7 বিভাগীয় শহরে। প্রস্তুত অন্য বিশ্ববিদ্যালয়গুলো। চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় রিমান্ড দেয়া বিচারকরা অনুতপ্ত। হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল, প্রশিক্ষণের অভাবে দিতে পারেনি যথাযথ ব্যাখ্যা। ধামাকার কাছে গ্রাহক ও মার্চেন্টদের পাওনা 400 কোটি টাকা, নেই কোনো ট্রেড লাইসেন্স। সিও সহ গ্রেফতার 4 ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্য পদ স্থগিত। অবশেষে কাটল বিমানবন্দরে RT-PCR জটিলতা। করোনা পরীক্ষা পদ্ধতিতে আরব আমিরাতের সম্মতি। চালু হচ্ছে দুবাইগামী ফ্লাইট। এবং সেপ্টেম্বর শেষেও হাসপাতালে ভরা মৌসুমের মতোই ডেঙ্গু রোগী। অক্টোবর নিয়েও শঙ্কা, সীমাবদ্ধতার অজুহাত সিটি কর্পোরেশনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। করোনাকালে প্রায় 2 বছর পেরিয়ে শুক্রবার শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ। এবারই প্রথম ঢাকার বাইরে 7টি বিভাগীয় শহরে একযোগে হবে ভর্তি পরীক্ষা। এক আসনের জন্য লড়বেন 46 জন। মফস্বল থেকে আসা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। আর ডিজিটাল জালিয়াতি রোধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনার সংক্রমণে কেটে গেছে প্রায় 1.5 বছর। এই সময়ে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, যদিও মাঝে অনলাইনে হয়েছে ক্লাস ও পরীক্ষা। তবে 1 অক্টোবর ভর্তি পরীক্ষার মাধ্যমে সশরীরে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আগামী 1 অক্টোবর বিজ্ঞান অনুষদের ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 2 অক্টোবর কলা অনুষদের খ ইউনিট, 9 অক্টোবর চারুকলার চ ইউনিট, 22 অক্টোবর ব্যবসায় শিক্ষার গ ইউনিট এবং 23 অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীরা যেন পরীক্ষার দিন সকালে জেলা ও মফস্বল থেকে এসেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য প্রতিটি পরীক্ষা শুরু হবে বেলা 11টা থেকে। 11টায় করার উদ্দেশ্য হলো যে যাতে যেহেতু বিভাগীয় শহরে যাবে, আশপাশ থেকে আসবে, সুতরাং সকালে যাতে রওনা হয়ে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে পারে। তো সে কারণে 11টায় সময়টা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময়কাল হলো 1.5 ঘন্টা। এবারই প্রথম ঢাকার বাইরে 7 বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সংশ্লিষ্ট বিভাগের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়কেই কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে কেন্দ্র থাকায় জালিয়াতি রোধে গোয়েন্দা নজরদারি সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। তথ্য উপাত্ত এগুলোর আদান প্রদানের মাধ্যমে যাতে দ্রুত যে কোনো অপরাধী চক্র, যে কোনো ধরনের অসাধু চক্র, জালিয়াতি চক্রের হোতা, তাদেরকে দ্রুত শনাক্ত করা যায়। ভর্তি পরীক্ষার মোট নম্বর থাকছে 120, 60 নম্বরের MCQ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর SSC ও HSCর ফলাফলের উপর থাকছে 20 নম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। আর 4 অক্টোবর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ভর্তি পরীক্ষা। তবে হলে থাকার সুযোগ না থাকায় আবাসন সংকটে বিপাকে পড়েছেন হাজার হাজার শিক্ষার্থী। এ অবস্থায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের 3 দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামী 4 অক্টোবর থেকে শুরু হবে। এবছর 3টি ইউনিটে প্রায় 1,28,000 ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। 59টি বিভাগে মোট আসন সংখ্যা 5,000। এছাড়া 1, 2, 9, 22 ও 23 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানেও বিভাগের 30,000 পরীক্ষার্থী রয়েছে। প্রতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা হলের ভেতরে বিভিন্ন স্থানে থাকার সুযোগ পেলেও করোনার কারণে এবার হল বন্ধ রাখায় শুধু ছাত্রীরাই সেই সুযোগ পাবে। মেসে উঠতে গিয়ে সেখানে দেখছি যে কোনো মেসও ফাঁকা নেই, সবগুলো বুক হয়ে গেছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এক জায়গায় থাকার কারণে। অনেক লোক থাকছে এক রুমে। মেসে যারা অবস্থানরত তারাও অনেকে বাড়িতে আছে, তাদের কাছে কোনো মেহমান আসতে পারতেছে না, যার কারণে আমাদের এখানে চাপ বেশি।
উদ্ভূত পরিস্থিতিতে ভর্তিচ্ছুদের সহায়তায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর মেস মালিক সংগঠন জানায় মেসে অবস্থানরত বর্ডাররা তাদের রুমে একজন করে পরীক্ষার্থীকে ফ্রিতে রাখতে পারবে। 60 to 70% যারা আসবেন তাদের গার্ডিয়ান সহ হয়তো আমরা প্রশাসনের সহায়তায় তাদেরকে আমরা সহযোগিতা দিতে পারবো। তাদের কাছ থেকে আমরা শুধু অ্যাডমিট কার্ডের ফটোকপিটা নিব এবং বাবা বা মায়ের মোবাইল নাম্বারটা জমা নিয়ে আমরা তাদের শিক্ষার্থীর সঙ্গে আমরা ফ্রিতে আমরা রাখবো। আর ভর্তি পরীক্ষা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আমাদের ইন্টেলিজেন্স থাকবে, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে। নগরীতে ছোট বড় মিলিয়ে আবাসিক প্রায় 5000 ছাত্র ও ছাত্রীবাস এবং 60টি হোটেল রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চিত্রনায়িকা পরিমণিকে দফায় দফায় রিমান্ডে দেওয়া 2 বিচারককে আবারও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 24 অক্টোবরের মধ্যে সত্যায়িত আকারে লিখিত ব্যাখ্যা দিতে হবে তাদের। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, বিচারকরা ভুল করেছেন, তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি তারা। পরিমণিকে 3 দফা রিমান্ডে নেয়ার পর সামনে আসে আইনি বিধানের নানা অসঙ্গতি। প্রশ্ন ওঠে রিমান্ড নিয়ে উচ্চ আদালতের নীতিমালা না মানার বিষয়টিও। মূলত পরীর 2য় ও 3য় দফার রিমান্ড যে অযৌক্তিক ছিল তা আগেই জানিয়েছিলেন দেশের উচ্চ আদালত। কিন্তু কেন রিমান্ড মঞ্জুর করা হলো সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় বিচারকের কাছে। বিচারকরাও অনিচ্ছাকৃত ভুল বলে ক্ষমা চান হাইকোর্টের কাছে, কিন্তু আদালত ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। বুধবার বিচারকদের এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, রিমান্ড দেয়া বিচারকরা বয়সে তরুণ, ভুল করে তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি। ভুল বা ক্ষমা যেটাই হয়েছে ওনাদের পক্ষে, সেটার পক্ষেই স্যার বলেছেন, এবং স্যার বলেছেন যে কোর্ট তখন বলেছেন যে আচ্ছা ঠিক আছে, যেটাতেই আপনাদের বক্তব্য সেটা লিখিত আকারে দেন। পরে 24 অক্টোবরের মধ্যে 2 বিচারককে আবার লিখিত ব্যাখ্যা দেওয়ার আদেশ দেওয়া হয়। সমভাবেই তারা ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু যে ব্যাখ্যাটা প্রদান করলেন সেই ব্যাখ্যাটা আদালতের কাছে যেমন আজকে সন্তোষজনক মনে হয়নি, তেমনি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী লার্নেড অ্যাটর্নি জেনারেল স্যারও অ্যাপিয়ার করেছেন এবং ওনাদের পক্ষে সময় চেয়েছেন। সেই সময়ের পরিপ্রেক্ষিতে আগামী 24 তারিখ রাখা হয়েছে। পরিমণিকে 3 দফায় 19 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত প্রথম দফায় 4, দ্বিতীয় দফায় 2 এবং শেষ দফায় 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মাদক মামলায় 27 দিন জেল খাটার পর 1 সেপ্টেম্বর কারামুক্ত হন পরিমণি। আগামী 10 অক্টোবর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লোভনীয় গগনচুম্বী অফার দিয়ে গ্রাহক ও মার্চেন্টদের 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা। ই কমার্সে অনলাইন শপের ছিল না কোনো ট্রেড লাইসেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট। টঙ্গী থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে ইভ্যালি ও ধামাকা সহ 4 ই কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ইক্যাব। 2020 সালের অক্টোবর থেকে ইন্টারনেট দুনিয়ায় গ্রাহকদের টার্গেট করে একের পর এক গগনচুম্বী অফার ছাড়ে ধামাকাশপিং.com। কম মূল্যের এসব অফারের ফাঁদে পড়ে হাজার হাজার গ্রাহক। শেষ পর্যন্ত তারা এই শপিং অনলাইনের কাছে খুইয়েছেন লাখ লাখ টাকা। সবশেষ 23 সেপ্টেম্বর টঙ্গীতে এমডি, সিওও সহ 11 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করে একজন ভুক্তভোগী গ্রাহক। এরই প্রেক্ষিতে বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানাকে গ্রেপ্তার করে র্যাব। সঙ্গে গ্রেপ্তার হয় একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন 2 কর্মকর্তা। সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় 200 কোটি টাকা বকেয়া হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের। এটা প্রায় 30 থেকে 40 কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে। অর্থ সংকটের কারণে গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্যই ডেলিভারি করা হয় নাই। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আরও জানানো হয়, ধামাকার নেই কোনো ট্রেড লাইসেন্স। ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশের লাইসেন্সে কাজ চালিয়ে আসছিল তারা। ধামাকার 3 লাখ গ্রাহকের মধ্যে প্রায় 50,000 গ্রাহকের বিভিন্ন পণ্য বকেয়া রয়েছে। ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। সেখানে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ এদের যে বিভিন্ন অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী 750 কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে বর্তমানে
যৎসামান্য টাকা, যেটা 1 লাখেরও কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের 14টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো। মানি লন্ডারিং তদন্ত করছে সিআইডি। এদিকে ধামাকা ইভ্যালি সহ 4 ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ইক্যাব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ই কমার্স খাতে প্রতারণা ঠেকাতে পণ্য হাতে পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত গেটওয়েতে অর্থ রাখার ব্যবস্থা চালুর উপর গুরুত্ব দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আলিবাবা, অ্যামাজন তাদেরও কিন্তু শুরুতে ইবে একই ধরনের মডেল দিয়ে শুরু হয়েছিল, কিন্তু যেটা হয়েছে অবিশ্বাস্য রকমের মুনাফা দেওয়ার যে আশ্বাস, সেই জায়গায় একটা বড় ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়েছে। প্রথম সমাধান হচ্ছে এসক্রো সার্ভিসটাকে এনশিওর করা এই মডেলে। দ্বিতীয়ত হচ্ছে একটা গাইডলাইন করে দেওয়া যে একটা মার্কেট প্রাইস যেই প্রোডাক্টে, তার মার্কেট প্রাইস থেকে কত পার্সেন্টের নিচে অফার করা যাবে না। তো আমি ওই জন্য বলবো যে এখানে একটা রেগুলেটরি বডি হওয়া প্রয়োজন। বিএনপির আন্দোলনের ডাকে সরকার ভয় পেয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই জন্যই আওয়ামী লীগ নতুন করে চড়াও হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিকে জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের আন্দোলন একেবারেই নিষ্ফল। খাতা কলমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি এখনো বেশ খানিকটা সময়, কিন্তু এখন থেকেই যেন উত্তপ্ত হচ্ছে মাঠ। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে ঘুরে ফিরে আসছে নির্বাচনমুখী আলাপ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় মহাসচিব বলেন, বিএনপির আন্দোলন প্রস্তুতিতে সরকার ভয় পেয়েছে। বিএনপি জেগে উঠছে। আজকে এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যে নতুন নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণের সৃষ্টি হয়েছে বন্ধুগণ। আর সেই জন্যই আজকে তাদের আবার হৃদকম্প উপস্থিত হয়েছে, কারণ তারা ভয় পেয়েছে, কাঁপছে। এদিকে এই ভয় পাওয়াকে একেবারেই উড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগ। দুপুরে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আয়োজনে ওবায়দুল কাদের বলেন, লন্ডনের টেমস নদীর জোয়ারে মিথ্যে স্বপ্ন দেখছে বিএনপি। দূরে টেমস নদীর পার থেকে ডাক আসছে, কিন্তু টেমস নদীর জোয়ারে তো বাংলাদেশে আন্দোলন হবে। দলটির আন্দোলন আগের মতোই নিষ্ফল হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির মোরাগাঙ্গে 13 বছরেও আন্দোলনের জোয়ার আসেনি, সে জোয়ার দিয়ে আসবে। হাত ভেঙে গেছে, বিএনপির ভাঙ্গা হাত আর জমবে না। সততা ও সাহস নিয়ে চলা যুদ্ধে বিএনপি নয়, শেখ হাসিনাই জয়ী হবেন বলেও বিশ্বাস আওয়ামী লীগের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান আক্ষেপ করে, আর ভারতে আলোচনার ঝড় ওঠে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স লীগের আলোচনা সভায় মন্ত্রী বলেন, মাঠের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করেন, কারণ পাকিস্তানের চেয়ে আমরা এখন অনেক এগিয়ে গেছি। ভারতে আমাদের অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে টেলিভিশনের পর্দায়, রাজনীতির মাঠে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে, এটি জননেত্রী শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে। আমরা মনে করি হকার্স লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ, গরিব দুঃখী মেহনতি মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। সব অনিশ্চয়তা কাটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুপুরে এক চিঠিতে আরব আমিরাতের দূতাবাস এই সম্মতি দেয়। এর মধ্য দিয়েই দুবাইয়ে ফ্লাইট পরিচালনায় বাধা কেটে গেল।
সংযুক্ত আরব আমিরাতের নির্দেশনা মেনে গত 15 সেপ্টেম্বর 7টি বেসরকারি প্রতিষ্ঠানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর অনুমতি দেওয়া হয়। এর মধ্যে 6টি প্রতিষ্ঠান এসওপি জমা দেয়। যাচাই করতে এসওপি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়। অবশেষে বুধবার দুপুরে দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষার অনুমোদন মিলল। পরে এক সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান জানান, নিয়মিত ফ্লাইটেই যেতে পারবেন যাত্রীরা। আজকে থেকে ইনশাল্লাহ আমাদের যাত্রীরা যেতে পারবেন বলে আমরা আশা করি। যে আমাদের ল্যাবরেটরির লোকজন এখানে আছেন, আমাদের অন্যান্য সংস্থাকে অলরেডি জানানো হয়েছে। তবে যাওয়ার জন্য যে শর্তটা হচ্ছে যে একজন যাত্রীকে 48 ঘন্টা আগে পিসিআর করা থাকতে হবে এবং বিমানবন্দরে এসে যাত্রা পূর্বে 6 ঘন্টা আগে আমাদের যে যাত্রীরা যাচ্ছেন তাদের এখান থেকে টেস্ট করে তারপরে রেজাল্ট নিয়ে যেতে হবে। ল্যাবের প্রতিনিধিরা জানান 2 ঘন্টার মধ্যে 1000 জনের করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে তাদের। পরীক্ষার ফি ধরা হয়েছে 1600 টাকা। আরটিপিসিআর মেশিন ইনস্টলেশন করেছি, পাশাপাশি হলো র্যাপিড পিসিআর মেশিনও আমাদের প্রত্যেক কোম্পানির আছে। তো দেখা যাচ্ছে যে একজন প্যাসেঞ্জারকে 3 ঘন্টার মধ্যে আসতে হবে, কিন্তু আপনার ট্রাফিকের কারণে কোনো প্যাসেঞ্জার হয়তো আসতে পারলো না, তখন আমাদের কাছে র্যাপিড পিসিআর মেশিন আছে, সেটা 15 মিনিটের মধ্যে আমরা রিপোর্ট দিতে সক্ষম। 48 আওয়ার্সের টেস্টটা করা আছে, সেরকম যাত্রীদের একটা শিডিউল ওরা আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন সিভিল এভিয়েশন। ওটা আমরা পাওয়া মাত্রই সেখান থেকে আমরা ইনশাল্লাহ যদি আমরা 15 জন 20 জন যে কয়জনই এটা পাই, এটা দিয়ে ইনশাল্লাহ আমরা আজকে স্টার্ট করে দেব। নিয়ম মেনে ফ্লাইট ছাড়ার 48 ঘন্টা আগে করোনা পরীক্ষার পর যাত্রা শুরুর 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে আবারও করোনা পরীক্ষা করতে হবে দুবাইগামী যাত্রীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কামরুল সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, জেনিফার, দুবাইগামী যাত্রীদের এয়ারপোর্টে এসে অর্থাৎ বিমানবন্দরে এসে করোনা পরীক্ষা করা নিয়ে যে অনিশ্চয়তা ছিল কবে থেকে চালু হবে সেই কার্যক্রম, সেটা কেটে গেছে। অর্থাৎ আজকে দুপুর থেকে সেই সংখ্যাটা কেটে গেছে, সংশয় কেটে গেছে। এখন থেকে অর্থাৎ দুপুর 12টা থেকে সেই অনুমতি পেয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা সংযুক্ত আরব আমিরাত দিয়েছে। এবং এরপরে থেকে আসলে যে করোনা পরীক্ষা করে দুবাইগামী যাত্রীরা যেতে পারবেন সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এই যে সন্ধ্যা 7:30টায় যে ফ্লাইট আছে দুবাইগামী, সেই ফ্লাইটে এই রিকোয়ারমেন্টের ভেতরের যে যাত্রী, সেই যাত্রী কিন্তু একজনও পাওয়া যায়নি। অর্থাৎ তারা এসে আসলে সময় মেনটেন করে করোনা পরীক্ষা করে সেই ফ্লাইট ধরতে পারেনি কেউই। তো এরপরে আরেকটি ফ্লাইট আছে রাত 1:40 সেই ফ্লাইটের যেন যাত্রীরা এসে যেতে পারেন তার জন্য ল্যাবগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই যাত্রীরা এসে এখানে করোনা পরীক্ষা করে তারা ফ্লাইট ধরবেন। এর আগে কিন্তু তাদেরকে যে নিয়মগুলো মানতে হবে, অর্থাৎ 48 ঘন্টা আগে তাদের যে একটি রিপোর্ট করতে হবে করোনা পরীক্ষার, সেই রিপোর্ট নিয়ে এখানে আসতে হবে। এবং এটা কিন্তু আগে আসলে হবে না, 6 ঘন্টার মধ্যে যেহেতু ফ্লাইটে ছাড়ার 6 ঘন্টার মধ্যে যেহেতু রিপোর্ট করতে হবে, যার জন্য 6 ঘন্টার মধ্যে কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হবে। অর্থাৎ আগে এসে এখানে তারা অপেক্ষা করতে হবে, কিন্তু তাদের কোনো কার্যক্রম শুরু হবে না। তাদের কার্যক্রম 6 ঘন্টার মধ্যে শুরু হবে। এবং এয়ারলাইন্সগুলোর যেহেতু নির্দেশনায় 3 ঘন্টা আগে তাদেরকে রিপোর্ট করতে হবে, যার জন্য আবার এই 6 ঘন্টার ভেতরে 3 ঘন্টা আগে কিন্তু, অর্থাৎ ফ্লাইট ছাড়ার 3 ঘন্টা আগে কিন্তু এই রিপোর্টগুলো কমপ্লিট করতে হবে। তাহলে তারা ওই ফ্লাইটটা নিশ্চিতভাবে যেতে পারবেন, তারা কনফার্ম করতে পারবেন। তো এভাবেই কিন্তু তারা এখন পর্যন্ত ল্যাবগুলো প্রস্তুত আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই যাত্রী দেখিনি যারা রাত্রে কিংবা সন্ধ্যার ফ্লাইটে যাওয়ার জন্য এসেছেন। আর যেহেতু যাত্রীরাও আসলে কয়েকদিন হলে এসে ঘুরে যাচ্ছেন, নিশ্চিত তারা কোনো কিছু জানতে পারছেন না। আজকে যেহেতু জেনেছেন, এবং আমরা ধরে নিচ্ছি হয়তো রাত 1:40 যে ফ্লাইট, সেই ফ্লাইটে যাওয়ার জন্য যাত্রীরা আসবেন এবং তারা যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে তারা এখানে করোনা পরীক্ষা করে ফ্লাইট ধরবেন। তো এখানে আরও একটি বিষয় খুবই জরুরি, যে এখানে যে করোনা পরীক্ষা করা হবে যে 6টা ল্যাবে, এই 6টা ল্যাবে শুধুমাত্র তাদেরই করোনা পরীক্ষা করা হবে যারা দুবাইগামী যাত্রী, অর্থাৎ যারা দুবাই যাবেন, যারা ট্রানজিট নেবেন কিংবা দুবাই হয়ে অন্য দেশে যাবেন, কিংবা অন্য দেশের যাত্রী যারা এয়ারপোর্ট দিয়ে অন্য দেশে যাচ্ছেন, তারা কিন্তু এই ল্যাবের সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ তাদের জন্য কিন্তু এই বাধ্যবাধকতা বিধানটা না, শুধুমাত্র যারা দুবাইগামী যাত্রী তারাই এই ল্যাব ব্যবহার করতে পারবেন এবং তাদের জন্য এই কার্যক্রম শুরু করা হয়েছে। তো জেনিফার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে এখানে করোনা পরীক্ষার বিষয়ে সব শেষ খবর এই ছিল আমার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরটিপিসিআর ল্যাব নিয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী কামরুল সবুজ। সেপ্টেম্বর শেষ, তারপরও হাসপাতালগুলোতে ভরা মৌসুমের মতোই ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে এখনই কমবে না ডেঙ্গুর প্রাদুর্ভাব, তাই অক্টোবর নিয়েও দেখা দিয়েছে আশঙ্কা। এ অবস্থায় সীমাবদ্ধতার নানা অজুহাত সিটি কর্পোরেশনের।
ঠিক মাসখানেক আগে রাজধানীর মগবাজারে এই নির্মাণাধীন ভবনটিতে এডিসের লার্ভা পাওয়ার কারণেই জরিমানা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মাসখানেক বাদে আবারও ঠিক একই অবস্থা। এখানে এসে সেই বদ্ধ পানিতেই কিলবিল করছে লার্ভা। শুধু তাই নয়, এখানে কিন্তু উড়ে বেড়াচ্ছে বেশ কিছু এডিস মশা। চোখের সামনে এমন অবস্থার পরেও শেষ নেই অজুহাতের। আমার যদি বহিরাগত মশাতে মেরে ফেলে, সে মশাটা হয়তো আমার তো ওখানে ডিম পারবে না, তো মশাই মারতেছে না। আগে মশা মারেন তাহলে মনে হয় আর ডিম পারবে না। এদিকে সেপ্টেম্বরে এসেও রোগীর সংখ্যা প্রতিদিনই 2 শতাধিক। অন্যদিকে কেবল নির্মাণাধীন ভবনই নয়, অলিগলিতে উকি দিলেই দেখা মিলছে এডিসের লার্ভার। তার উপর কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা। সবখানে জমছে পানি, অথচ নগরবাসীর অভিযোগ ভাটা পড়েছে সিটি কর্পোরেশনের অভিযানের। পাশে বাড়িতে 3 ফ্যামিলিতে ডেঙ্গু হয়েছে, আর মশার ওষুধ মাঝে মধ্যে আসে দেওয়া যায়। অনেকদিন আসে না, কিন্তু তার আগে যখন মাঝে মাঝে আসতো, কিন্তু আসলে ওই রোডের পাশ দিয়ে অল্প অল্প দিয়ে চলে যাইতো। তবে নগর কর্তৃপক্ষ বলছেন নানা সীমাবদ্ধতায় সম্ভব হয় না টানা অভিযান চালানো। একটা সপ্তাহ আমরা করি, আবার 4-5 দিন গ্যাপ দিয়ে আবার করি। একটা লোকের তো সকাল এই রাত্র 3টার সময় আর ঝাড়ু দেওয়া শুরু করে এবং ইয়ে করবে, এটা এই জন্য মাঝে মাঝে একটু গ্যাপ দিই। এসব দিক বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বর শেষেও ভরা মৌসুমের মতো ডেঙ্গুর কারণ অক্টোবর নিয়েও শঙ্কা তাদের। যে মাত্রায় আছে ইনফেকশনটা, সংক্রমণটা, সেটা খুবই হাই লেভেলে আছে, সেখান থেকে ধীরে ধীরে কমে আসতেছে, যার ফলে রোগীর সংখ্যা কিন্তু প্রতি সপ্তাহে অনেক রোগী এই সারা অক্টোবর মাসেই কিন্তু আপনার রোগী থাকবে। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 18,000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চুল কেটে দেওয়ার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। তবে পদত্যাগ নয়, তাকে স্থায়ী অপসারণের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। একটাই দাবি, অভিযুক্ত শিক্ষকের স্থায়ী অপসারণ। পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এদের মধ্যে আমরণ অনশন করছেন 12 শিক্ষার্থী। আমাদের এক দফা দাবি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেই স্বেচ্ছাচারী এবং বিকৃতমনা যে শিক্ষক নামের কলঙ্ক ফারহানা ইয়াসমিন বাতেন, তাকে অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ফারহানা ইয়াসমিন বাতেনের নিঃশর্ত পদত্যাগ। আমরা ওনাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চাই না। স্থায়ী বহিষ্কার এবং একই সাথে উনি কোনো স্কুল, কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক না হতে পারে। উনি ওনার জীবদ্দশায় যেন আর কোনো শিক্ষকতা করতে না পারে। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ত্যাগ করেন ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সভায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। গত 26 সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়টি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয় পরীক্ষা ছিল। হলে ঢোকার সময় কাঁচি হাতে দরজার সামনে দাঁড়িয়েছিলেন ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। এ সময় যেসব শিক্ষার্থীর মাথার চুল লম্বা ছিল, তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল কেটে দেন তিনি। অপমান সইতে না পেরে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 17 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ও 11 নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করেছে কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিং করেন সিইসি KM নুরুল হুদা। ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। জেলা পরিষদের নির্বাচন হয়তো জানুয়ারি মাসের মধ্যে শেষ করা হবে। পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত। আমি সেটা সমর্থন করি যে তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেভাবে তাদের সেরকম একটা কমিশন হওয়া উচিত। সেটা তো ওরা মহামান্য রাষ্ট্রপতি করতে পারেন। গত বছর মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছিলেন, সেটা মহামান্য রাষ্ট্রপতির বিষয়। রাত পোহালেই পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনের ভোট গ্রহণ। আর এই নির্বাচনের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে মমতার।
মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে হলে এই আসনে জিততেই হবে মমতাকে। তবে নন্দীগ্রামের মতো এখানেও তৃণমূল প্রার্থী মমতার বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি শিবির। উত্তেজনাপূর্ণ নির্বাচনী প্রচারণার পর ভোটকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। ভবানীপুর ছাড়াও বৃহস্পতিবার ভোট হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামরেশগঞ্জ আসনে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রায় 2 বছর পর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। প্রথমবারের মতো পরীক্ষা হবে 7 বিভাগীয় শহরে। প্রস্তুত অন্য বিশ্ববিদ্যালয়গুলো। চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় রিমান্ড দেয়া বিচারকরা অনুতপ্ত। হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল। প্রশিক্ষণের অভাবে দিতে পারেনি যথাযথ ব্যাখ্যা। এবং অবশেষে কাটল বিমানবন্দরে RT-PCR জটিলতা। করোনা পরীক্ষা পদ্ধতিতে আরব আমিরাতের সম্মতি। চালু হচ্ছে দুবাইগামী ফ্লাইট। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।